তো দেখো আমরা প্রথমে দেখবো যে অসীম তট জিনিসটা কি। অসীম তট রেখা, অসীম তট এইটা না একটু দেখি। তো আমি প্রথম দিন যখন অধিবৃত্তটা ড্র করছিলাম সেক্ষেত্রে বলছিলাম যে এখানে দুইটা লাইন থাকে, যে দুইটা লাইন নিয়ে আমরা পরে কথা বলবো। এখন সেই দুইটা লাইন নিয়ে এখন কথা হবে। এখানে এরকম ছিল, এরপর দুইটা লাইন ছিল, এখানে এই দুটো লাইন ছিল, যেটা অবশ্যই মূল বিন্দুগামী হবে। আর কি করবে, এই যেটা ধার ঘেঁষে যাবে, মূল বিন্দুগামী হবে, প্লাস যেটা ধার ঘেঁষে যাবে, অর্থাৎ এই যে এটা অধিবৃত্ত যেগুলো আছে এগুলো ধার ঘেঁষে যাবে, বাট টাচ করবে না। আচ্ছা, তো এইরকমটা আসবে। আমরা যদি অধিবৃত্তের কথা বলি আর সাথে যদি আমি বলি যে হচ্ছে পরাবৃত্ত, পরাবৃত্তের ক্ষেত্রে আমরা কি কনসেপ্টটা দেখছিলাম দেখো। পরাবৃত্ত যেটা আছে, পরাবৃত্তের ক্ষেত্রে এরকম ছিল, এক পাশে আমি পরাবৃত্তটা ড্র করে নিচ্ছি। এখানে পরাবৃত্তটা হচ্ছে এরকম, আমাদের পরাবৃত্তটা ছিল এই টাইপের পরাবৃত্ত। তো অধিবৃত্ত আর পরাবৃত্তের ক্ষেত্রে যদি একটু সূক্ষ্মভাবে খেয়াল করে দেখো তাহলে দেখবা যে হচ্ছে এরকম, যে অধিবৃত্তের কার্ভেচার যেটা আছে, অধিবৃত্তের ক্ষেত্রে যে ব্যান্ডটা আছে মানে যে বেঁকে যাওয়ার প্রবণতা আছে এটা কিন্তু কম, কার তুলনায়, পরাবৃত্তের তুলনায় বেঁকে যাওয়ার প্রবণতাটা কম। দেখো এটা অনেকটা অংশ মানে একটু মেলে গেছে এরকম টাইপের। কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রে যেটা হয়, এটার যে কার্ভেচার মানে যে বেঁকে যাওয়ার যে প্রবণতা, এটার বেঁকে যাওয়ার প্রবণতাটা বেশি হয়। এই দুটো হচ্ছে অধিবৃত্ত আর পরাবৃত্তের মধ্যে ডিফারেন্স, দুইটা কিন্তু আলাদা জিনিস, একটা পরাবৃত্ত একটা অধিবৃত্ত। তো পরাবৃত্তের ক্ষেত্রে কি হয় দেখো, এটা যদি পরাবৃত্ত হয় তাহলে এটার ক্ষেত্রে প্রতিটা পয়েন্টে কার্ভেচার হয়। কার্ভেচার নামে একটা চ্যাপ্টার আছে, এটা হচ্ছে পরে, এখানে নাই মানে উপর লেভেলে আছে। তো কার্ভেচারটা জিনিসটা হচ্ছে এরকম, যে এই যে পরাবৃত্ত যেটা আছে এইটা হচ্ছে কি হয়, একটু করে বেঁকে যায়, মানে প্রতিটা পয়েন্টে বেঁকে যায়। এটা ই এর ভ্যালুর সাথে বেঁকে যায়, প্রতিটা পয়েন্টে বেঁকে যাবে। তো প্রতিটা পয়েন্টে হচ্ছে কার্ভেচার হয়ে যাবে। তো এক সময় দেখা যায় ই এর ভ্যালুর সাথে বেড়ে যাওয়ার সাথে সাথে পরাবৃত্তটা কিন্তু উপবৃত্তে ট্রান্সফার হয়ে যায়, এরকম করে উপবৃত্ত হয়ে যায়। কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রে যেটা হবে, অধিবৃত্তের ক্ষেত্রে এরকমটা কখনোই হয় না। অধিবৃত্তের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর, মানে এরকম করে তো বেঁকে গেল, আমি যদি এই পাশে এরকম করে তো বেঁকে গেল, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় পর দেখা যায় এরা একটা লাইনকে ফলো করে। এই মনে করে এই লাইনটা যেটা আছে এই লাইনকে ফলো করবে, এই লাইনকে ফলো করবে, একটা নির্দিষ্ট সময় পর একটা লাইনকে ফলো করবে। ফলো করার পর মানে এরা একটা লাইনকে ফলো করে, এই লাইনটা কি করবে, মানে এই অধিবৃত্তটা এই লাইনটাকে টাচ করতে যাবে, বাট টাচ করতে পারে না। মানে এরা টাচ করতে চায় কিন্তু টাচ করতে পারে না। এরা টাচ করবে সেটা হচ্ছে অসীমে গিয়ে টাচ করবে, মানে এরা হচ্ছে অসীমে গিয়ে টাচ করে। মানে এখানে কি হয়, যে পরাবৃত্তের ক্ষেত্রে যেটা হয়, এরা হচ্ছে কার্ভেচার হয়, হওয়ার পর ই এর ভ্যালুর সাথে সাথে কার্ভ হয়ে একসময় পরাবৃত্তটা উপবৃত্তে ট্রান্সফর্ম হয়ে যায়। বাট অধিবৃত্তের কি হয়, অধিবৃত্তের ক্ষেত্রে যেটা হবে এটা হচ্ছে এরকম, একটা নির্দিষ্ট সময় পর একটা লাইনকে ফলো করে, এই লাইনটা হচ্ছে এটা, এই লাইনকে ফলো করে, আর এই লাইনটাকে এটা টাচ করতে চায় বাট পারে না। পরাবৃত্তের ক্ষেত্রে এরকমটা হয়ে যায়, কার্ভেচার হয়ে যায়। এখন অধিবৃত্তের ক্ষেত্রে এই কার্ভেচারটা হবে না, এটা লাইনটাকে ফলো করবে। এখন দেখো এই লাইনটাকে যখন টাচ করতে চাবে বাট পারে না, যত দূরে যাবে, মানে এইটা যত দূরে যাবে রেখাটা তত কাছাকাছি চলে আসবে, এই রেখাটা তত কি হবে, কাছাকাছি চলে আসবে। আমরা ধরে নেব যে যেহেতু টাচ করতে চাচ্ছে পাচ্ছে না, বাট যত দূরে যাচ্ছে তত কি হচ্ছে, রেখাটা কাছাকাছি চলে আসছে। আমরা মনে করবো যে অসীমে গিয়ে, মানে অনেক দূরে যখন যাবে, অসীমে যাবে, তখন এই রেখাটা এটাকে টাচ করবে। এই কারণে এইটাকে বলা হয় অসীম তট রেখা। কি করবে, অসীমে গিয়ে টাচ করবে, যার জন্য এটাকে আমরা বলি অসীম তট রেখা। এটা হচ্ছে অসীমে গিয়ে এই যে অধিবৃত্ত আর এটা এই দুটো টাচ করবে, এই জন্য এটাকে আমরা কি বলবো, অসীম তট রেখা। প্রথমে কি করবে, এটা টাচ করতে চাইবে বাট পারে না, এক সময় যতই দূরে যাবে ততই কাছাকাছি চলে আসবে। আমরা মনে করলাম যে অসীমে গিয়ে এরা মিলিত হবে বা এর একে অপরকে টাচ করবে, যার জন্য আমরা এই রেখাটাকে বলতেছি অসীম তট রেখা। এখন আমরা দেখবো যে এই অসীম তট রেখার সমীকরণটা কীরকম হবে, এই যে দুই রেখা আছে এই দুই রেখার সমীকরণটা কীরকম হবে আমরা সেটা দেখব। এটা দেখার জন্য আমরা কি করব, দেখো এখানে যে ইকুয়েশনটা আছে অধিবৃত্তের, এটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটা মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার, এটা ইকুয়াল টু, আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন নিয়ে কাজ করতেছি। তো সেক্ষেত্রে যেটা হবে, এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, এটা মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার, এটা ইকুয়ালস টু 1। বা এখান থেকে আমরা কি লিখতে পারি, ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার, এটা ইকুয়ালস টু হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটা আসবে। বা এখান থেকে আসবে
ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার এটা ইকুয়ালস টু, আমরা যদি এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার এটা যদি কমন নিই সেক্ষেত্রে পাবো 1 মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার এরকমটা পেয়ে যাই। বা এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই বাই ওয়াই এটা ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস বি বাই এ এটা ইন্টু এক্স স্কোয়ার রুট 1 মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার এরকমটা আমরা পাইলাম। কি পাইছি দেখো এখানে ওয়াই এটা ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ এটা ইন্টু এক্স ইন্টু স্কোয়ার রুট 1 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। এখন আসো এরকম বিষয়টা আমরা কি বলছিলাম যে অসীমে যখন যাবে, যখন এই রেখাটা আর এই অধিবৃত্তটা অসীমে চলে যাবে তখন এরা একে অপরকে টাচ করবে, যে সেজন্য আমরা বলছিলাম এটা একটা অসীম তট রেখা। এখন আমরা মনে করলাম যে এক্সটা হচ্ছে অসীমে গিয়ে টাচ করলো, মানে এক্স টেন্স টু ইনফিনিটি। যদি এক্সটা অসীমে গিয়ে টাচ করে এক্স টেন্স টু ইনফিনিট হয় সেই ক্ষেত্রে যেটা হবে মনে করো এ ডিভাইডেড বাই এক্স এটা টেন্স টু কী হবে, টেন্স টু মানে ওইদিকে যাচ্ছে আর কি। তো এ ডিভাইড বাই ইনফিনিটি আমরা কোনো কিছুকে যদি ইনফিনিটি দ্বারা ভাগ করে দিই ডিভাইড করে দিই সেক্ষেত্রে এটা ভ্যালু হয়ে যায় 0। তাহলে এ ডিভাইডেড বাই এক্স এটার ভ্যালুটা হয়ে যাবে 0। তো আমরা যদি এখানে এ ডিভাইডেড বাই এক্স এটা ইকুয়ালস টু 0 বসাই দিই তাহলে যেটা আসবে ওয়াই এটা ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ এটা ইন্টু এক্স। এটাই হচ্ছে নির্ণয় অসীম তট রেখার সমীকরণ। এটা কি একটা হচ্ছে প্লাস মাইনাস বি বাই এক্স, একটা প্লাস একটা মাইনাস। তো যার জন্য একটা ইকুয়েশন হয়, এইটার ইকুয়েশনটা হয় y ইকুয়ালস টু বি বাই এ এটা ইন্টু এক্স, আর এটার ইকুয়েশনটা হবে y ইকুয়ালস টু মাইনাস বি বাই এ এটা ইন্টু এক্স। একটা হচ্ছে পজিটিভ ঢাল আর একটা হচ্ছে নেগেটিভ ঢাল, একটা ঢাল পজিটিভ একটা ঢাল নেগেটিভ, যেটা হচ্ছে মূল বিন্দুগামী রেখার সমীকরণের সাথে মিলে যাচ্ছে y ইকুয়ালস টু mx, যেখানে ঢাল কি একটা বি বাই এ আর একটা হচ্ছে মাইনাস বি বাই এ। এটা হচ্ছে আমাদের অসীম তট রেখার সমীকরণ। এটাকে আরেকটা শর্টকাট ওয়েতে করা যায়, এটা যদি একটু দেখাই অল্টারনেট ওয়েতে একটা করা যায়, ওইটা একটু দেখো। এটা উঠে না, আমরা পরের পেজে যাচ্ছি, অল্টারনেট ওয়েটা পরের পেজে দেখাবো। তো এটার ক্ষেত্রে যেটা হবে অল্টারনেট যে ওইটা আছে অল্টারনেট আমাদের যেটা আছে ইকুয়েশনটা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার এটা মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার এটা ইকুয়ালস টু 1 হবে। তো এইটার জন্য আমাদের ধরে নিতে হবে এই যেটা আছে এইটা 0 হয়ে যাবে, মানে কনস্ট্যান্ট ভ্যালু থাকবে না। তাহলে কি হবে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার এটা মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার এটা ইকুয়ালস টু 0 হবে। বা এখান থেকে লিখতে পারি ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার এটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, অতএব ওয়াই এটা ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ এটা ইন্টু এক্স। এটাই আমরা নির্ণয় করলাম একটু আগে, এটা হচ্ছে অসীম তট রেখার সমীকরণ। আমরা একটা ওয়াই এটা ইকুয়ালস টু বি বাই এ এটা ইন্টু এক্স, আর একটা ওয়াই এটা ইকুয়াল হবে মাইনাস বি বাই এ এটা ইন্টু এক্স, যেটা হচ্ছে ওয়াই জিরো কেমনে হয় বলতে মূল বিন্দুগামী রেখার সমীকরণে কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু থাকে না, এটা লক্ষ্য করছো কিনা? তো এটা মূল বিন্দুগামী রেখা হয় বিধায় এটাকে 0 ধরে নিতে হয়, এটা মূল বিন্দুগামী রেখা হবে আর কি, যার জন্য কনস্ট্যান্ট ভ্যালুটা 0 ধরে নিতে হয়। দেখবে মূল বিন্দুগামী যত রেখা আছে কনস্ট্যান্ট ভ্যালু থাকে না, সি 0 হয়ে যায়। আমি একটা দেখি, একটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে অসীম তট রেখার সমীকরণ। এক্সাম্পলটা হচ্ছে এরকম, মনে করো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 61 এটা ইকুয়ালস টু 1 বলছে। এটার অসীম তট রেখা নির্ণয় করো, অসীম তট সমীকরণ এটা ইকুয়ালস টু হট, এটা আমাদের বের করতে বলছে। তো সলিউশনে চলে যাই। অসীম তটের জন্য কি ধরতে হবে একটু আগে দেখলাম, অল্টারনেট ওয়ে যেটা দেখলাম, এই যে সি এই ভ্যালুটা মানে এই যে কনস্ট্যান্ট এই ভ্যালুটা 0 ধরে নিতে হবে। যদি 0 হয়ে যায় তাহলে হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 61 এটা ইকুয়ালস টু 0। এখান থেকে যেটা পাবা ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 61 এটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 9, অতএব ওয়াই এটা ইকুয়ালস টু প্লাস মাইনাস স্কোয়ার রুট 61 বাই 3 এটা ইন্টু এক্স। এটাই হবে আমাদের নির্ণয় অসীম তট রেখার সমীকরণ, এইটাই নির্ণয় অসীম তট রেখার সমীকরণ। এরপর আরেকটা টপিক আছে তোমাদের 7 এর ডিতে আছে সম্ভবত, এটা 7D, যেটা হচ্ছে অসীম তট যে রেখা দুটা বের করলাম এই রেখাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায় সেটা আছে। এটা হচ্ছে আমরা সরলরেখার ক্ষেত্রে দেখছিলাম, তো সেই কনসেপ্টে আমরা কাজে লাগাবো। এখানে সরলরেখাতে যেমন দেখছি না, কনসেপ্ট হচ্ছে এরকম। দেখো আমরা তো এখানে দুইটা অসীম তট রেখা পাইছি, একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বি বাই এ ইন্টু এক্স, আর একটা হচ্ছে মাইনাস বি বাই এটা ইন্টু এক্স, এটা হচ্ছে আমরা পাইছি। তো এই ক্ষেত্রে যদি আমরা মনে করি নিই একটা যেটা আছে, একটা এইটার যে ঢাল এটাকে m1 ধরে নাও, আর একটা এটা ঢাল, এটা ঢালটা হচ্ছে m2 ধরে নাও।
আর অসীমতদ্বয় এইটা একটা এই দুটার মধ্যবর্তী কোণ, এটাকে যদি আমরা ফাই ধরে নিতে পারি, অথবা বিপরীতভাবে মানে এটা যদি ফাই হয় তাহলে এটাও কিন্তু ফাই হবে, বিপ্রতীপ কোণ, অথবা এটাও করা যায়, এটা যে কোনো একটা করলে হবে। তো মানে এটার সাথে এটা মিলে। এখন দেখো আমরা যদি এই দুটো কোণের মধ্যবর্তী, এই দুটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করবো, যেটাকে আমি ফাই দ্বারা ডিফাইন করলাম। আমি কি ধরে নিলাম যে একটা রেখার হচ্ছে ঢাল m1 আর একটা রেখার ঢাল m2। যদি ঢাল জানা থাকে তাহলে যে কন্ডিশনটা সিলেক্ট মনে করে দেয় এরকম ছিল tan phi এটা ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। প্লাস মাইনাস দেওয়ার কারণ ছিল এরকম একটা সূক্ষ্মকোণ হয় একটা স্থূলকোণ হয়, বিধায় আমরা প্লাস মাইনাস দিয়ে নিতাম। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে tan phi এটা ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। যেখান থেকে আমরা m1 এটার ভ্যালু আমরা দেখলাম এটা হচ্ছে b বাই a, m2 এটার ভ্যালু কি দেখলাম মাইনাস b বাই। আমরা এই ভ্যালু দুটো যদি এখানে পুট করে দিই সেক্ষেত্রে যেটা পাবো tan phi এটা ইকুয়ালস টু প্লাস মাইনাস b বাই a, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে b বাই a ডিভাইডেড বাই 1 মাইনাস m1 m2 যদি করো তাহলে পাবা b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। বা এখান থেকে যেটা হবে প্লাস মাইনাস এখানে হচ্ছে 2b ডিভাইডেড বাই a ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার, এটা পাবো। বা এখান থেকে পাবো 2b প্লাস মাইনাস 2b ডিভাইডেড বাই a এটা মাল্টিপ্লাইড বাই a স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেখান থেকে সব মিলে পাবা 2ab ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, সামনে প্লাস মাইনাসটা থেকে যাবে। তাহলে অতএব tan phi যেটা আছে tan phi থেকে ফাইটা নির্ণয় করব, এখানে আছে প্লাস মাইনাস 2ab ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা আমরা এভাবে নির্ণয় করতে পারবো। তো একটা एग्जांपल দেখি, এটা एग्जांपले দেই যেটা হচ্ছে 7d তে আছে। 7d তে আছে এরকম 25x স্কয়ার মাইনাস 16y স্কয়ার ইকুয়ালস টু 400 অসীমত অধ্যায়। ওখানে বলছে সূক্ষ্মকোণ নির্ণয় করা, সূক্ষ্মকোণ মানে যে পজিটিভ যেটা আসবে সেটা। তো আমরা দুইটা নির্ণয় করি, তারপর এখান থেকে একটা সূক্ষ্মকোণ তো আসবে। প্রশ্নটা এরকম 25x স্কয়ার মাইনাস 16y স্কয়ার এটা ইকুয়ালস টু হবে 400, এইটা এখানে অসীম তদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, অসীম তদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, মধ্যবর্তী কোণ এটা ইকুয়ালস টু এটা নির্ণয় করতে বলছে। তো আমরা সলিউশনে চলে যাই। তাহলে এটাকে যদি ফর্মেটে নিয়ে আসি তাহলে হবে x স্কয়ার ডিভাইডেড বাই 16 মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই 25 এটা ইকুয়ালস টু 1। এখান থেকে লিখতে পারি x স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার এটা মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই 5 স্কয়ার এটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে a এর ভ্যালুটা পাইলাম, b এর ভ্যালুটা পাইলাম, a ইকুয়ালস টু 4 b ইকুয়ালস টু 5। এখন যেটা হবে tan phi এটা ইকুয়ালস টু লিখলাম 2ab প্লাস মাইনাস 2ab ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো প্লাস মাইনাস 2 ইনটু a এর ভ্যালু হচ্ছে 4, b এর ভ্যালু 5 ডিভাইডেড বাই a স্কয়ার, মানে এখানে হচ্ছে 4 স্কয়ার মাইনাস 5 স্কয়ার এটা আসবে। বা এখান থেকে আবার tan phi এটা ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস এখানে হচ্ছে 4 5 20 20 দেখুন 40 আর এখানে পাবো হচ্ছে আচ্ছা 20 দেখুন 40 হবে না, তাহলে এখানে 40 ডিভাইড বাই নিচে পাবো 9, এখানে হচ্ছে 45 মাইনাস 25 দ্যাট মিন্স মাইনাস 9 আসে। তো যেহেতু প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস 40 বাই 9। এখানে হচ্ছে tan phi এর দুইটা বের পাবো, একটা হচ্ছে স্থূলকোণ পাবো একটা সূক্ষ্মকোণ পাবো, যেহেতু প্লাস মাইনাস আছে। তো বইয়ে যেটা আছে সেটা হচ্ছে অসীম তদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণ নির্ণয় করা, সেখান থেকে লিখতে পারি tan phi এটা ইকুয়ালস টু হবে 40 ডিভাইডেড বাই 9, এখান থেকে phi এটা ইকুয়ালস টু হবে tan ইনভার্স 40 বাই 9, এটাই নির্ণয় করব।